কিরে, তোকে তো কতবার করে বারণ করলাম এরকম ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত আর খাস না। তোর মনে আছে তো কি হয়েছিল? আমি কিন্তু তোকে আর মনে করাতে যাব না। তোর যদি মনে থাকে তাহলে তুই সেই কথাটা মনে রেখে আবার তরমুজের শরবত খাবি। আরে ও তো একবারই হয়েছিল, আর খেতে খেতে অভ্যাস হয়ে গেলে আর কিছুই হবে না। কারণ তুমি তো খুব ভালো করেই জানো তরমুজের শরবত খেতে আমি কত ভালোবাসি। একদিন না খেয়ে যেন থাকতেই পারি না। তাছাড়া তুমি তো বুঝতেই পারছো কত গরম পড়েছে। এই গরমে তরমুজের শরবত না খেলে হয় বলো? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে তোর সঙ্গে কি হয়েছিল তুই ভুলে গেছিস, তাই তো? আমি তোকে আর মনে করাতে পারবো না। তুই যত পারিস এই ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত খেয়ে যা। এই বলে কৌশানী দেবী সেখান থেকে চলে যায়। আসলে 1 মাস আগে প্রচন্ড পরিমাণে গরম পড়ার কারণে কৌশানী দেবীর একমাত্র মেয়ে কবিতা প্রতিদিন তরমুজের শরবত ঠান্ডা জল এবং বরফ দিয়ে খেত। এভাবেই প্রতিদিন ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত খেতে খেতে কবিতার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। তার এতটাই ঠান্ডা লেগে যায় যে তাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। কিন্তু আজ সেসব কথা সে ভুলেই যায় আর আবার তরমুজের শরবত খাওয়া শুরু করে। সেই জন্য কবিতার মা তাকে বকাবকি করতে থাকে, কিন্তু তবুও কবিতা তার মায়ের কোনো কথাই কান না দিয়ে একইভাবে তরমুজের শরবত খেতে থাকে। বাবা, তুমি তো আজকে অফিসে যাবে তাই না? আমি তোমার সঙ্গে তোমার গাড়িতে বাজার পর্যন্ত যাব, ঠিক আছে? তারপর আমি ওখান থেকে তরমুজ কিনে নিয়ে এসে বাড়িতে ফিরে আসবো। তুই আবারও বাজারে যাবি তরমুজ কিনতে? আচ্ছা কবিতা, দিনে কটা তরমুজ লাগে বলতো? এত তরমুজ খেলে হয় নাকি? তুই কি সেসব কথা ভুলে গেছিস? বাবা, তুমিও আমাকে এভাবে বলবে? মা তো সবসময় এই কথা বলে বলে মুখ ব্যথা করে ফেলি, আর আবার তুমি শুরু করেছো। দেখো বাবা, ও সব কথা আমি আর মনে করতে চাই না। যেটা হওয়ার সেটা হয়ে গেছে, আর আমার সঙ্গে এখন কিছুই হবে না। আচ্ছা, কিচ্ছু যে হবে না তুই কিভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারিস বলতো? তুই গরমকাল পড়লেই ঠিক একইভাবে তরমুজ শরবত খেতে শুরু করে দিস। দেখ, এটা কিন্তু একদমই ঠিক নয়। আরো তো অনেক ফল আছে, তুই সেই সব ফল কিনে খা। শুধুমাত্র যে তরমুজটাই খেতে হবে তার তো কোনো মানে হয় না। কিন্তু বাবা, তরমুজ ছাড়া আমার যে আর অন্য কোনো ফল ভালোই লাগে না। তাছাড়া তরমুজের শরবত, বাবারে বাবা, এই গরমে পুরো প্রাণটাই ঠান্ডা করে দেয়। খুব ভালো লাগে জানো তো বাবা। আসলে তোমরা তো খাও না, তাই সেই স্বাদটা আর বুঝবে কিভাবে। চলো বাবা, তাড়াতাড়ি চলো, আমার না হলে দেরি হয়ে যাবে। বাড়িতে এসে আমাকে আবার শরবত বানিয়ে খেতে হবে তো। আচ্ছা কবিতা, তুই তো কালকে আমার সঙ্গে বাজারে গিয়ে 4খানা তরমুজ কিনে নিয়ে এলি, আবার আজকেও যাবি? আরে তুমি আবার একই কথা বলছো কেন বাবা? আমি আর কোনো কথা বলতে চাই না। তুমি তাড়াতাড়ি চলো তো, তরমুজ কিনে আমাকে বাড়িতে ফিরতে হবে। আর কালকে তরমুজগুলো আমি সকালবেলা সন্ধ্যাবেলা 4 বেলা করে খেয়ে ফেলেছি। কবিতার এই কথা শুনে তার বাবা চমকে ওঠে, কিন্তু বিপ্লব বাবুরও আর কিছু বলার থাকে না। আসলে বিপ্লব বাবু নিজের মেয়েকে সবসময় হাত খরচ হিসেবে টাকা দিয়ে রাখে, আর সেই টাকা থেকেই কবিতা কোনো কিছু খরচ না করে শুধু তরমুজ কিনে শরবত বানিয়ে খায়। এভাবেই কবিতা তার নিজের জীবনে খুবই খুশি ছিল। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন কৌশানী দেবী বিপ্লব বাবুকে বলে, কি গো শুনছো? আমি বলছিলাম কি, মেয়েটা তো আমাদের কোনো কথাই শুনছে না। আমরা বারণ করলে ওর রাগ হয়ে যায়। আমি ভাবছি এবার ওর বিয়েটা দেওয়া দরকার। শ্বশুর বাড়িতে গেলে ও আর কিছুতেই পাগলামি করতে পারবে না। ঠিক আছে, আমার হাতে একটা ভালো পাত্র আছে, আর ওর নাম হলো কার্তিক। কার্তিক ছেলে হিসেবে খুবই ভালো, আমাদের অফিসেই কাজ করে। আমি ওর সঙ্গে একবার কথা বলে দেখবো। এভাবেই কবিতার বাবা মা কবিতার বিয়ে নিয়ে আলোচনা করতে থাকে। সকালবেলা বিপ্লব বাবু অফিসে গিয়ে কার্তিকের সঙ্গে দেখা করে বলে, কার্তিক বাবা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। হ্যাঁ আঙ্কেল, কি হয়েছে বলুন না। আসলে আমি তোমার মা বাবার সঙ্গে কথা বলতে চাই। তোমার সঙ্গে আমি আমার একমাত্র মেয়ে কবিতার বিয়ে দিতে চাই, তাই আমি তোমার গার্জিয়ানের সঙ্গে কথা বলতে চাইছি। আচ্ছা, তুমি কি আমার মেয়ে কবিতাকে বিয়ে করতে রাজি আছো? আঙ্কেল, কবিতাকে বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই। আমি তো কবিতাকে খুব ভালো করেই চিনি, আর যদিও আপনি বলেছেন আমার গার্জিয়ানের সঙ্গে কথা বলবেন, ঠিক আছে, আজকে তাহলে আমি আমার বাবার নাম্বারটা আপনাকে দিয়ে দেবো। আপনি আমার বাবার সঙ্গে কথা বলে নেবেন। এইভাবেই সেদিন বিপ্লব বাবু কার্তিকের সঙ্গে কথা বলে কার্তিকের বাবার ফোন নাম্বারটা নিয়ে নেয়। কার্তিকের পরিবারও কবিতাকে বোমা করতে রাজি হয়ে যায়। আর এভাবেই কিছুদিনের মধ্যেই গরমে কার্তিকের সঙ্গে কবিতার বিয়ে হয়। কার্তিক কবিতাকে নিয়ে বাড়িতে চলে যায়, আর তখন কার্তিকের মা বৈশাখী দেবী কবিতাকে বরণ করে বাড়িতে নিয়ে যায়। বৌমা, আমি বুঝতেই পারছি তোমার খুবই গরম লাগছে, তাই তো? আসলে এখানে কোনো পাখা নেই, তুমি তোমার রুমে গিয়ে আরাম করো। আর হ্যাঁ, ওখানেই তোমার জন্য আমি কিছু নতুন জামা কাপড় রেখে দিয়েছি। আমি জানি গরমে তুমি শাড়ি পরতে পারবে না, তাই আমি তোমার জন্য অন্য জামা রেখেছি, তুমি ওগুলোই পরে নেবে। কি সত্যি? আপনি আমাকে কতটা বুঝলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মা।
বৈশাখী দেবী যখন তার নতুন বৌমার সঙ্গে কথা বলছিল তখনই তাদের এক প্রতিবেশী সেখানে চলে আসে। বৈশাখী দিদি, জানো তো আমার ছেলে উড়িষ্যায় থাকে আর ওখান থেকে আমার জন্য অনেক তরমুজ পাঠিয়েছে। আসলে ওখানে তরমুজের চাষ হয় আর ওখানে তরমুজের দাম খুবই কম, তাই আমার জন্য আমার ছেলে অনেক তরমুজ পাঠিয়েছে আর আমি তোমাকেও দিতে এসেছি। এই নাও, কত কষ্ট করে আমি এগুলো বয়ে বয়ে নিয়ে এলাম জানো। তুমি আবার এসব কেন আনতে গেলে? তোমাকে এসব কে আনতে বললো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এগুলো রান্নাঘরে রেখে দিচ্ছি। কবিতা তরমুজ দেখে নিজেকে আর সামনে রাখতে পারে না। সে তাড়াতাড়ি করে তরমুজগুলো রান্নাঘরে নিয়ে চলে যায় আর রান্নাঘরে গিয়ে তরমুজের জুস বানিয়ে ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে খেতে শুরু করে। এই দেখে শ্বশুরবাড়ির সকলেই প্রচন্ড অবাক হয়। এ কি করছো বৌমা? তুমি আমাকে তো বলতে পারতে, আমি তোমাকে নিজেই শরবত বানিয়ে দিতাম। আসলে মা, তরমুজ দেখলে আমার না এরকমই লোভ হয়। আসলে আমি তরমুজের শরবত খেতে খুব ভালোবাসি। তরমুজ দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, তাই আমি ভাবলাম কাউকে বলার থেকে আমি নিজেই তরমুজের শরবত বানিয়ে খেয়ে নিই। এই বলে কবিতা আরো 2-3টে তরমুজ নিয়ে সেগুলো শরবত বানিয়ে খেয়ে নেয়। সেই সাথে কবিতা নিজের রুমে যাওয়ার সময় এক গ্লাস ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত নিয়ে চলে যায়। আর এটা দেখে কার্তিক বলে, কি ব্যাপার, এটা তুমি কার জন্য নিয়ে এসেছো? আর তাছাড়া আজকে তো তুমি আমার জন্য দুধ নিয়ে আসবে, দুধ না নিয়ে এসে তুমি আমার জন্য তরমুজ শরবত নিয়ে এসেছো কেন? তোর আমি তোমার জন্য কেন নিয়ে আসতে যাব? এটা তো আমি নিজের জন্য এনেছি, কারণ আমি তরমুজের শরবত খেতে ভালোবাসি আর এটা আমি কারোর সঙ্গে শেয়ার করি না। চুপচাপ ঘুমিয়ে পড়ো, এই তরমুজের শরবত আমি কাউকে দেব না। কবিতার এই কথা শুনে কার্তিক কোনো কিছু বলে না, সে চুপচাপ ঘুমিয়ে পড়ে। অন্যদিকে কবিতা নিজের মনের আনন্দে তরমুজের শরবত খেতে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর এখন কবিতা প্রতিদিনই বাড়ির সকলের জন্য এক গ্লাস করে তরমুজের শরবত বানায়। তরমুজের শরবত খেতে খেতে বৈশাখী দেবীর খুবই ঠান্ডা লেগে যায়, এমনকি তার গলাও ধরে যায়। তাই একদিন বৈশাখী দেবী তার বৌমাকে বলে, বৌমা, আমি আর তরমুজের শরবত খাবো না। তুমি রোজ রোজ কেন আমাকে তরমুজের শরবত বানিয়ে দাও? দেখো তো আমার গলার কি অবস্থা হয়েছে, গলাটা পুরোপুরি ভাবে ভেঙে গেছে, আমি তো ঠিকভাবে কথাও বলতে পারছি না। দয়া করে তুমি আজ থেকে আমাকে আর তরমুজের শরবত দেবে না। আর হ্যাঁ, তুমিও খাবে না, না হলে কিন্তু তোমারও ঠান্ডা লেগে যাবে আমার মতো। না না, আমার এরকম কিছু হয় না। আসলে তরমুজের শরবত খাওয়ার আমার অভ্যাস আছে, আপনার তো কোনো অভ্যাস নেই, তাই এরকম হয়েছে। কিন্তু তরমুজের শরবত তো আমি ছোটবেলা থেকেই খাই, কই আমার তো কিছু হয় না। এই বলে কবিতা সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে কবিতা বাড়ির কারোর জন্য তরমুজের শরবত বানাতো না, কিন্তু সে নিজের জন্য তরমুজের শরবত বানিয়ে খেতে থাকে। তার যখনই তরমুজের শরবত খাওয়ার ইচ্ছা হয়, সে তখনই ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত নিয়ে খেয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন কার্তিক কবিতাকে বলে, কবিতা, এত ঠান্ডা ঠান্ডা শরবত তুমি খেও না, এত ঠান্ডা তরমুজ শরবত খেলে তোমার তো ঠান্ডা লেগে যেতে পারে। আরে বাবা, তোমরা কেন আমার পেছনে পড়ে আছো? তোমাদের তো ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত খাওয়ার অভ্যাস নেই, কিন্তু আমার এসব ঠান্ডা জিনিস খাওয়ার অভ্যাস আছে। আমার এরকম কিছুই হয় না, তুমি চিন্তা করো না তো, আমার কিছু হবে না। আচ্ছা কবিতা, তোমার যদি কিছু হয় তাহলে আমি কিন্তু তোমাকে বাড়িতে ফেলে রেখে দেবো, তোমাকে কিন্তু কোনো ডাক্তার দেখাবো না বলে দিলাম। ঠিক আছে, কিন্তু আমার কিছুই হবে না, আমি একদম ঠিক আছি আর আমি ঠিক থাকবো। আমি যতই ঠান্ডা শরবত খাই না কেন, আমার সবকিছুই হজম হয়ে যায়। এই বলে কবিতা আরো ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত খেতে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন কবিতা সকাল থেকে রান্না বান্না না করে তরমুজের শরবত বানাতে ব্যস্ত হয়ে পড়ে। কি ব্যাপার বৌমা, আজকে কি করছো তুমি? তোমার কি কোনো রান্না বান্না নেই? এত রান্না বান্নার কাজ আছে, তা সত্ত্বেও তুমি এসব কি বানাচ্ছ? কেন মা, আপনি কি দেখতে পাচ্ছেন না আমি তরমুজের শরবত বানাচ্ছি? কিন্তু এতগুলো গ্লাসে শরবত বানাচ্ছ কেন? বাড়িতে কি কোনো আত্মীয় স্বজন আসবে? তুমি এতগুলো গ্লাসে শরবত ভর্তি করে রেখেছো? আসলে এগুলো সব আমার জন্যই। আমি কোনো আত্মীয় স্বজন কারোর জন্যই তরমুজের শরবত বানাতে পারবো না, আর বানাবো না। আমি তো শুধু নিজের জন্যই বানাবো। আর এতগুলো গ্লাস তরমুজের শরবত বানিয়েছি কারণ এগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব। আমার যখনই তরমুজের শরবত খাওয়ার ইচ্ছা হবে তখনই আমি এক গ্লাস করে নিয়ে খেয়ে নেব। এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুব ভালো লাগবে। দেখো বৌমা, এখন যা গরম পড়েছে, এখন সবারই ঠান্ডা শরবত, ঠান্ডা জল সবকিছুই খেতে ভালো লাগবে, কিন্তু এটা যে অনেক ক্ষতি সেটা কেউই বুঝবে না। দয়া করে তুমি বোঝার চেষ্টা করো, এত গরমে এত ঠান্ডা জিনিস খাওয়া কিন্তু ক্ষতিকর। তুমি এত শরবত খাও, এটা তো আমি জানতাম না।
দেখো এত শরবত খেও না। এই বলে বৈশাখী দেবী সেখান থেকে চলে যায়। কিন্তু কবিতা তার শাশুড়ি মায়ের কোনো কথাতেই পাত্তা দেয় না। সে নিজের জন্য অনেকগুলো গ্লাসে শরবত বানিয়ে ফ্রিজে রেখে দেয়, আর তার যখনই ইচ্ছা হয় তখনই সে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত নিয়ে খেতে থাকে। এভাবেই দুদিন কাটে। হঠাৎই একদিন প্রচন্ড পরিমাণে গরম পড়ায় কবিতা কিছুতেই গরম সহ্য করতে না পেরে সকাল থেকে রাত পর্যন্ত একইভাবে ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত, তরমুজের আইসক্রিম ইত্যাদি খেতে থাকে। দুপুরবেলা কবিতা ভাত না খেয়ে তরমুজের আইসক্রিম এবং তরমুজের শরবত খেয়ে পেট ভরায়। সে বাড়ির কারোর কোনো কথাতেই পাত্তা দেয় না। নিজের ইচ্ছা মতো সে তরমুজের শরবত খেতেই থাকে। কিন্তু পরের দিন সকালবেলা উঠে কবিতা কথা বলার চেষ্টা করলেও সে কিছুতেই কথা বলতে পারে না। তার গলার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে কথা বলতেও তার প্রচন্ড পরিমাণে কষ্ট হয়। আর এই দেখে তার শাশুড়ি মা বলে, দেখেছো তো বৌমা, বড়দের কথা না শুনলে কি হয়। আমি তোমাকে আগেই বলেছিলাম এত ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত খেও না, যা গরম পড়েছে। এই গরমকালে তুমি যদি ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত খাও তাহলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তোমার খুব কষ্ট হবে। তোমার চোখের সামনে আমারই তো হলো, তুমি তো দেখলে সবকিছু, কিন্তু তা সত্ত্বেও তুমি কোনো কথা শুনলে না। এত ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত খেয়ে গেলে, এখন বোঝো ঠেলা। কার্তিক এবং তার মা দুজনেই কবিতার উপর রাগারাগি করতে থাকে। সেই সাথে কার্তিক তাড়াতাড়ি করে কবিতাকে পাশের হসপিটালে নিয়ে যায়, আর ডাক্তার কবিতাকে ঠান্ডা খাবার খেতে পুরোপুরি বারণ করে দেয়। সেদিন কবিতা নিজের ভুল বুঝতে পারে আর সে বাড়ির সকলের কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে কবিতা ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত খায় না। এভাবেই সে নিজের পরিবারের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে।